উইদিন 30তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেশন এখানে আলোচনা করব। এর আগে আমরা জিকে এবং ইংলিশ মিলিয়ে মোট 26টা প্র্যাকটিস সেট এখানে আপলোড করেছিলাম। তোমরা যারা আগের প্র্যাকটিস সেটগুলো এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পর্বগুলো দেখতে পারো। এর পাশাপাশি আমরা আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের এই সেশনে মূলত আমরা আলোচনা করব স্পটিং এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে। যে প্রশ্নটা দিয়ে আমরা আজকে সেশনটা শুরু করব সেটা হচ্ছে স্পটিং এরর বা স্পট দ্য এরর রিলেটেড। এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের কোনো একটা পার্টে ভুল থাকে এবং সেই ভুলটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। যদি মনে হয় এখানে কোনো ভুল নেই তাহলে আমাদের উত্তর হয় অপশান ডি। এক্ষেত্রে যে সেন্টেন্সটা এখানে উল্লেখ করা আছে সেটা আমরা দেখব। সেন্টেন্সে বলা আছে দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট শুড হ্যাভ রেইন লাস্ট নাইট। রাস্তাগুলো এতটাই ভেজা, আগের দিন নিশ্চয়ই বৃষ্টি পড়েছিল, এরকম একটা সেন্স প্রকাশ করতে চাইছে এখানে। কিন্তু এখানে যে মোডাল অক্সিলারি শুড ইউজ করা আছে, সেই শুড কথাটা মূলত ইউজ করা হয় উচিত অর্থে। কোনো একটা কাজ করা উচিত, কোনো একটা বিষয় দেখা উচিত, এই সেন্সে আমরা শুড কথাটা ইউজ করি। এর উল্টো দিকে আমরা যখন কোনো একটা বিষয়কে নিশ্চয়তা বা দৃঢ়তা দিয়ে প্রকাশ করতে চাই তখন শুডের পরিবর্তে অন্য একটা মডাল অক্সিলারি ইউজ করি, যেটা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হতো। সেটা হচ্ছে মাস্ট, MUST। মাস্ট কথাটা একদম নিশ্চয়তা বা দৃঢ়তার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। রাস্তাগুলো এতটাই ভেজা, আগের দিন নিশ্চয়ই বৃষ্টি পড়েছিল, এই সেন্সটা প্রকাশ করার জন্যে আমরা ইউজ করব মাস্ট হেল্পিং ভার্বটা বা মাস্ট অক্সিলারি ভার্বটা। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানেও বলা আছে স্পট দ্য এরর। প্রশ্নে উল্লেখ করা আছে আওয়ার ভেকেশন ইজ বিটুইন 12 মে টু 12 জুন। ভেকেশন কথাটার অর্থ হচ্ছে ছুটি। আমাদের ছুটি বা আমাদের যে ছুটিটা দেওয়া হয়েছে সেটা 12ই মে থেকে 12ই জুন পর্যন্ত। এই প্রশ্নে একটা প্রিপোজিশন রিলেটেড ভুল আছে। যখন নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম, একটা সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট থেকে আরেকটা নির্দিষ্ট ডেট পর্যন্ত একটা সময় ফ্রেমকে, টাইম ফ্রেমকে উল্লেখ করা হয়, তখন এই বিটুইন প্রিপোজিশনটা কিন্তু ইউজ করা হয় না। সেক্ষেত্রে ইউজ করা হয় ফ্রম প্রিপোজিশনটা। তাই এক্ষেত্রে অপশান বিতে ভুল আছে। আমরা বিটুইনের পরিবর্তে লিখব ফ্রম। আওয়ার ভেকেশন ইজ ফ্রম 12 মে টু 12 জুন। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নটা এর আগে বহুবার আলোচনা করেছি আমরা। প্রশ্নে উল্লেখ করা আছে হি ইজ ভেরি অ্যাংরি অন মি বিকজ আই ফেলড টু রিটার্ন হিজ বুক। অর্থাৎ সে আমার উপর রেগে আছে কারণ আমি তার বইটা ফেরত দিতে পারিনি। এই ধরনের প্রশ্ন আমরা এর আগে অনেকবার আলোচনা করেছিলাম। এক্ষেত্রে আমরা জানি যে অ্যাংরি, ভেক্সড আর অ্যানয়েড এই তিনটা শব্দবন্ধের পর, অর্থাৎ অ্যাংরি শব্দের পর বা অ্যানয়েড শব্দের পর বা ভেক্সড শব্দের পর আমরা মূলত ইউজ করি যখন সেটা কোনো একটা ব্যক্তির ওপর হবে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি তার উপর কেউ অ্যাংরি হয়, রাগ হয়, ভেক্সড অর্থাৎ বিরক্ত হয়, বা অ্যানয়েড অর্থাৎ বিতৃষ্ণা বা বিরক্তি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটা ইউজ করব। এবং যদি কোনো বস্তুর উপর হয় রাগটা, বা কোনো একটা অ্যাটিটিউডের উপর হয়, কোনো একটা বিহেভিয়ারের উপর হয়, সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাট বা অ্যাবাউট। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাংরি উইথ মি। এখানে মি হচ্ছে আমি অর্থাৎ একটা ব্যক্তি, তাই উইথ ইউজ করছি। অন্যদিকে হি ইজ অ্যাংরি অ্যাট অর অ্যাবাউট মাই ফেলিওর। আমার যে ব্যর্থতা তার উপর যদি অ্যাংরি হয় সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করছি না, আমরা ইউজ করছি অ্যাট অথবা অ্যাবাউট। এক্ষেত্রে যেহেতু হি ইজ ভেরি অ্যাংরি অন মি একটা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে অন প্রিপোজিশনটা আমরা ইউজ করব না, তার পরিবর্তে আমরা ইউজ করব উইথ, WITH। সুতরাং এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, হি ইজ ভেরি অ্যাংরি উইথ মি বিকজ আই ফেলড টু রিটার্ন হিজ বুক। আজকের এই সেশনে আমরা এরকম এক্সাম্পল আরও পাবো। পরবর্তীকালে আশা করি উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এর পরের প্রশ্নে বলা আছে স্পট দ্য এরর। প্রশ্নে উল্লেখ করা আছে দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওয়াজ মার্ডার ইন কোল্ড ব্লাড। এই কোল্ড ব্লাড কথাটা হচ্ছে একটা ইডিয়াম। কোল্ড ব্লাড কথাটার অর্থ হচ্ছে ডেলিবারেটলি বা ইন্টেনশনালি। যখন ঠান্ডা মাথায় কোনো একটা কাজ করা হয় বা জেনে শুনে কোনো একটা কাজ করা হয়, ইচ্ছাকৃতভাবে কোনো একটা কাজ করা হয়, সেটাকে বলা হয় কোল্ড ব্লাডেড। এক্ষেত্রে দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট কথাটার অর্থ হচ্ছে একটা সামাজিক কর্মকর্তা বা সামাজিক আন্দোলনকারী। ওয়াজ মার্ডার তিনি মারা গিয়েছিলেন বা তাকে খুন করা হয়েছিল। ইন কোল্ড ব্লাড ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে বা ঠান্ডা মাথায়।
এক্ষেত্রে যে সেন্টেন্সটা আমরা এখানে পাচ্ছি সেটা পেসিভ ভয়েসে আছে, এবং আমরা জানি পেসিভ ভয়েসের নিয়ম হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা হেল্পিং ভার্ব থাকবে, এবং যে মেন ভার্বটা ইউজ করা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা হয়। এক্ষেত্রে মার্ডার শব্দটা কিন্তু এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে আমরা ইউজ করছি V1, যেটা হওয়া উচিত ছিল V3। তাই এক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কারেক্ট করে লিখব, দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওয়াজ মার্ডারের পরিবর্তে লিখব মার্ডার্ড, MURDERED, লাস্টের এই ইডিটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। এর পরের প্রশ্নে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। যে প্রশ্নটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম শুড উইন দ্য ম্যাচ, ইন্ডিয়ান ক্রিকেট টিমের উচিত ম্যাচটা জেতা। এরপর যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কোশ্চেন ট্যাগ রিলেটেড। অপশান এতে বলা আছে শুড দে, অপশান বিতে বলা আছে শুড নট দে, অপশান সিতে বলা আছে শুড নট ইট, আর অপশান ডিতে বলা আছে শুড ইট। এক্ষেত্রে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এটা হচ্ছে একটা সাবজেক্ট, গোটাটা একটা সাবজেক্ট, এটা একটা কালেকটিভ নাউন রূপে এখানে উঠে এসছে, তাই জন্য এই পুরো কথাটা একটা আইডেন্টিটি, একটা ইউনিটি, একটা বডিকে ইন্ডিকেট করছে, এবং এটা সিঙ্গুলার। এরপরে যে হেল্পিং ভার্বটা আমরা পাচ্ছি শুড, সেটা হচ্ছে একটা মডাল অক্সিলারি, যেটাকে মডাল হেল্পিং ভার্ব বলা হয়, এবং গোটা সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্স বিয়ার করছে। তাই আমরা জানি এক্ষেত্রে যখন আমরা একটা কোশ্চেন ট্যাগ রিলেটেড কোশ্চেন সলভ করি সেক্ষেত্রে প্রথমে হেল্পিং ভার্বটাকে নিয়ে আসি। এক্ষেত্রে আমরা নিয়ে আসবো প্রথমে শুড, তারপর যেহেতু গোটা সেন্টেন্সটা পজিটিভ সেন্স বিয়ার করছে তাই এক্ষেত্রে আমরা কোশ্চেন ট্যাগটা রাখবো নেগেটিভ সেন্সে, অর্থাৎ শুডের পরে ইউজ করবো নট। তারপর যে সাবজেক্টটা উল্লেখ করা আছে যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে দে লিখবো না আমরা, তার পরিবর্তে লিখবো ইট, আইটি। সুতরাং এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে শুড নট ইট, অর্থাৎ উত্তর হবে অপশন সি, শুডন্ট ইট। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে অল ইজ নট ওয়েল ড্যাশ দ্য অটোমোবাইল সেক্টর। এক্ষেত্রে অটোমোবাইল সেক্টর কথাটার অর্থ হচ্ছে গাড়ির যে ইন্ডাস্ট্রি, গাড়ির যে কারখানা বা গাড়ি শিল্প, সেটাকে এক কথায় বলা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এখানে বলতে চাইছে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সব কিছু ঠিকঠাক চলছে না, এবং যে অপশানগুলো এখানে দেওয়া আছে অপশান এতে বলা আছে অফ, অপশান বিতে বলা আছে ডাউন, অপশান সিতে বলা আছে ইন, আর অপশান ডিতে বলা আছে টু। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি সমস্ত কিছু ঠিকঠাক চলছে না অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে। এই সেন্সটাকে ঠিকঠাক প্রকাশ করার জন্য আমরা ইউজ করব অপশন সি, ইন। অর্থাৎ আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অল ইজ নট ওয়েল ইন দ্য অটোমোবাইল সেক্টর। পরের প্রশ্নে বলা আছে জেন ইজ অ্যানয়েড ড্যাশ। এখানে অপশানে দেওয়া আছে অন মি, অপশান বিতে বলা আছে উইথ মি, অপশান সিতে বলা আছে এগেনস্ট মি, আর অপশান ডিতে বলা আছে ওভার মি। এর আগে আমরা 3 নম্বর প্রশ্নে আলোচনা করেছিলাম অ্যাংরি, ভেক্সড এবং অ্যানয়েড, এই তিনটা শব্দ মানেগুলো প্রায় একই, এবং যদি অ্যানয়েড বা ভেক্সড বা অ্যাংরি কোনো একটা ব্যক্তির ওপর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি উইথ। যদি কোনো বস্তু বা কোনো আচরণ এক্ষেত্রে ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করি অ্যাট অথবা অ্যাবাউট। এক্ষেত্রে যেহেতু আমার উপর সে অ্যাংরি হচ্ছে বা অ্যানয়েড হচ্ছে বা ভেক্সড হচ্ছে, অ্যানয়েড এখানে উল্লেখ করা আছে, সেক্ষেত্রে আমরা উত্তর করব অপশন বি, উইথ মি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলছে আই অ্যাম নট অ্যাংরি ড্যাশ ইউ পল। এখানে পলকে উল্লেখ করে বলছে যে আমি তোমার উপর অ্যাংরি বা ক্রুদ্ধ নই। অপশান দেওয়া আছে অ্যাট, অপশান বিতে দেওয়া আছে অন, অপশান সিতে দেওয়া আছে উইথ, আর অপশান ডিতে বলা আছে এগেনস্ট। এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যেহেতু একটা ব্যক্তির ওপর রাগের কথা বলা হচ্ছে তাই আমরা উত্তর করব অপশান সি, উইথ। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং প্রশ্নে উল্লেখ করা আছে হি স্লিপড ড্যাশ হিজ ওল্ড ওয়েজ অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং এগেন। এক্ষেত্রে যে সেন্টেন্সটা এখানে উল্লেখ করা আছে তার অর্থ হচ্ছে সে তার পুরাতন অভ্যাসে ফিরে এলো এবং আবার ড্রিঙ্ক করতে শুরু করলো। এখানে এই স্লিপ কথাটার সাথে একটা প্রিপোজিশন এখানে ইউজ হবে, এবং সেগুলো অপশানের মধ্যে দেওয়া আছে। অপশান এতে বলা আছে ইনটু, অপশান বিতে বলা আছে অফ, অপশান সিতে বলা আছে বাই, আর অপশান ডিতে বলা আছে ইন। এটা একটা ফ্রেজাল ভার্ব রিলেটেড একটা কোয়েশ্চেন, এবং এখানে বলতে চাইছে যে সে একটা খারাপ কন্ডিশনের মধ্যে, একটা খারাপ অবস্থার মধ্যে আবার ফিরে এলো বা ওল্ড হ্যাবিটের মধ্যে ফিরে গেল এবং ড্রিঙ্ক করতে আরও শুরু করলো। এটাকে এক্সপ্রেস করার জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্লিপড ইনটু। স্লিপড ইনটু কথাটার অর্থ হচ্ছে একটা খারাপ কন্ডিশনে, একটা খারাপ স্টেট বা পর্যায়ে আবার ফিরে আসা, অর্থাৎ মুভ করা, বা একটা এই ধরনের সেন্স যখন প্রকাশ করা হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা প্রতিকূল পরিস্থিতির দিকে যাওয়া, এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি স্লিপড ইনটু।
তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। এরপর বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটা আমাদেরকে চারটা অপশানের মধ্যে থেকে চুজ করতে হবে। এখানে চারটা অপশান ABCD দেওয়া আছে, তার মধ্যে একটা সঠিক, যেটা সঠিক বানান সেটা আমরা নির্বাচন করব। এক্ষেত্রে সঠিক বানানটা হচ্ছে ভিলেজ, এবং ভিলেজ কথাটার অর্থ আমরা জানি গ্রাম, যেটা উত্তর হবে অপশান ডি, VILLAGE। ভিলেজ কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি, ভিলেজ শব্দটার অর্থ হচ্ছে গ্রাম। এটা কিন্তু SSCর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পড়েছিল। এরপর এখানে বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানানটা আমরা এখানে নির্বাচন করব। যে শব্দটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে ডিকশনারি। আমরা প্রত্যেকেই জানি ডিকশনারি কথাটার বাংলা অর্থ হচ্ছে অভিধান, এবং এখানে যেটা সঠিক বানান উল্লেখ করা আছে সেটা হচ্ছে অপশন সি, DICTIONARY। এই ডিকশনারি কথাটার অর্থ হচ্ছে অভিধান। এ প্রসঙ্গে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, যিনি ডিকশনারি লেখেন বা যিনি ডিকশনারি কম্পোজ করেন তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। ওয়ান হু কম্পাইলস অ্যান্ড কম্পোজ আ ডিকশনারি ইজ কল্ড আ লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার এই শব্দটা বারবার পরীক্ষাতে রিপিট হয় ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনে, তাই এটা তোমরা মনে রাখবে। এরপরে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে মিস্টিরিয়াস, এবং এখানে চারটা অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক বানানটা আমরা নির্বাচন করব। মিস্টিরিয়াস কথাটার বাংলা অর্থ হচ্ছে রহস্যময় বা রহস্যপূর্ণ। এক্ষেত্রে যে বানানটা সঠিক আছে এখানে সেটা হচ্ছে অপশন সি মিস্টিরিয়াস, MYSTERIOUS। মিস্টিরিয়াস কথাটার বাংলা অর্থ হচ্ছে রহস্যময় বা রহস্যপূর্ণ। এরপরেও বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এবং এখানে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পসিবিলিটি। আমরা জানি পসিবিলিটি কথাটার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনাময় বা সম্ভাবনাপূর্ণ। এক্ষেত্রে যে বানানটা সঠিক এখানে আছে সেটা হচ্ছে অপশন বি, পসিবিলিটি, POSSIBILITY, অর্থাৎ পসিবিলিটি কথাটার অর্থ হচ্ছে সম্ভাবনাময়। এরপর এখানে বলা আছে সিমিলার মিনিং, অর্থাৎ আমরা এখানে অপশান থেকে সিমিলার মিনিং বা সিনোনিম চুজ করব। যে শব্দটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে কম্পেশনেট। কম্পেশনেট কথাটার বাংলা অর্থ হচ্ছে দয়াশীল বা দরদি, অর্থাৎ সহানুভূতি সম্পন্ন বা সহানুভূতিশীল, তাকে বলা হয় কম্পেশনেট। এক্ষেত্রে যে সিনোনিমগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে কাইন্ড, মার্সিফুল, জেনিয়াল, কর্ডিয়াল। এগুলো হচ্ছে কম্পেশনেট কথাটার সিনোনিম। যে অপশানগুলো এখানে দেওয়া আছে, অপশান এতে বলা আছে প্যাথেটিক, অপশান বিতে বলা আছে অ্যাস্থেটিক, অপশান সিতে বলা আছে সিম্প্যাথেটিক, এবং অপশান ডিতে বলা আছে ওয়ার্ম। আমরা প্রত্যেকেই জানি প্যাথেটিক কথাটার বাংলা অর্থ হচ্ছে একটা করুণ, মর্মস্পর্শী বা দুঃখজনক একটা পরিস্থিতি, তাকে বলা হয় প্যাথেটিক। এক্ষেত্রে সিনোনিম হতে পারে মিজারেবল, প্লিটিফুল, হোপলেস ইত্যাদি। অপশান বিতে বলা আছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক কথাটা মূলত শিল্পর ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে ইউজ করা হয়, যার অর্থ হচ্ছে নান্দনিক বা শিল্পরুচিসম্মত। অপশান সিতে বলা আছে সিম্প্যাথেটিক। এটা খুব পরিচিত শব্দ, যার অর্থ হচ্ছে সহানুভূতি সম্পন্ন। এবং অপশান ডিতে বলা আছে ওয়ার্ম। ওয়ার্ম কথাটার অর্থ হচ্ছে উষ্ণ। এক্ষেত্রে কম্পেশনেট কথাটার অর্থ যদি কাইন্ড হয়, মার্সিফুল হয়, দয়াশীল হয়, সহানুভূতিশীল হয়, সেহেতু আমাদের উত্তর হবে অপশান সি, সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কথাটার অর্থ কিন্তু দয়াশীল বা সহানুভূতি সম্পন্ন। তাই 14 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান সি। এর পরের প্রশ্নে বলা আছে সিমিলার মিনিং, এবং যে শব্দটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে ডেস্ট্রয়। আমরা প্রত্যেকেই এই ডেস্ট্রয় টার্মটার সাথে পরিচিত। ডেস্ট্রয় কথাটার বাংলা অর্থ হচ্ছে ধ্বংস করা, নির্মূল করা কিংবা বিনষ্ট করা। এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে ডিকম্পোজ, অপশান বিতে বলা আছে ডেমোলিশ, অপশান সিতে বলা আছে ডিসপোজ, এবং অপশান ডিতে বলা আছে ডিস্টার্ব। আমরা প্রত্যেকেই জানি ডিস্টার্ব কথাটার অর্থ হচ্ছে বিরক্ত করা, কোনো একজনকে উত্তেজিত করা। এবং অপশান সিতে বলা আছে ডিসপোজ। ডিসপোজ কথাটার বাংলা অর্থ হচ্ছে মুক্ত করা কিংবা মীমাংসা করা অথবা সমাপ্ত করা। অপশান বিতে বলা আছে ডেমোলিশ। এই ডেমোলিশ কথাটার অর্থ হচ্ছে ধ্বংস করা, যেটাকে বলা হয় ডিসমেন্টেল কিংবা পুল ডাউন বা রুইন। অপশান এতে বলা আছে ডিকম্পোজ। ডিকম্পোজ কথাটার অর্থ হচ্ছে পচে যাওয়া বা গলে যাওয়া, সেটাকে বলা হয় ডিকম্পোজ। যেটা প্রশ্নে উল্লেখ করা আছে ডেস্ট্রয়, এই ডেস্ট্রয় শব্দটার এক্স্যাক্ট সিনোনিম হবে অপশান বি, ডেমোলিশ। কারণ ডেস্ট্রয় শব্দটার অর্থ ধ্বংস করা, রুইন, অ্যানিহিলেট, ডেমোলিশ, প্যারিস কিংবা এক্সটারমিনেট। তাই ডেমোলিশ কথাটার অর্থ কিন্তু ডেস্ট্রয় করা হয়, নির্মূল করা হয়, ধ্বংস করা হয়। সুতরাং 15 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বি। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানেও সিমিলার মিনিং করতে বলেছে, এবং প্রশ্নে উল্লেখ করা আছে ব্লান্ডার। ব্লান্ডার শব্দটার অর্থ হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের বা একটা বড় রকমের কোনো একটা ভুল বা ভ্রান্তি বা গোলমাল করা, সেটাকে ব্লান্ডার বলা হয়। অপশান এতে বলা আছে ব্লেমিশ, অপশান বিতে বলা আছে ডেঞ্জার, অপশান সিতে বলা আছে ওয়ারি, আর অপশান ডিতে বলা আছে মিস্টেক। আমরা জানি ব্লেমিশ কথাটার অর্থ হচ্ছে কাউকে দোষ দেওয়া বা কারো ত্রুটি বা কলঙ্ক সম্পর্কে অবগত হওয়া। এক্ষেত্রে স্ক্যান্ডেল, স্টেইন এগুলো ব্লেমিশ শব্দটার সিনোনিম হতে পারে। অপশান বিতে বলা আছে ডেঞ্জার। ডেঞ্জার কথাটার অর্থ হচ্ছে বিপদ কিংবা ঝুঁকি। অপশান সিতে বলা আছে ওয়ারি। ওয়ারি কথাটার অর্থ হচ্ছে চিন্তা বা ভাবনা, কোনো একটা উদ্বেগ, সেটাকে ওয়ারি বলা হয়। এবং অপশান ডিতে বলা আছে মিস্টেক।
মিস্টেক কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি, মিস্টেক কথাটার অর্থ হচ্ছে ভুল। এক্ষেত্রে ব্লান্ডার এবং মিস্টেক একই জিনিস। ভয়ঙ্কর রকমের বা বড় ধরনের ভুলকে বলা হয় ব্লান্ডার এবং যে কোনো রকম ভুলকে বলা হয় মিস্টেক। তাই 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, মিস্টেক। এরপর যে প্রশ্নটা উল্লেখ করা আছে তাতে বলা আছে কোর্স, COARSE। এই কোর্স কথাটার অর্থ হচ্ছে কর্কশ, অমসৃণ কিংবা অমার্জিত। এক্ষেত্রে কোর্স শব্দটার পরিপ্রেক্ষিতে যে অপশনগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা জানবো। অপশন এতে বলা আছে স্মুথ, অপশন বিতে বলা আছে রিফাইন্ড, অপশন সিতে বলা আছে স্টিফ, আর অপশন ডিতে বলা আছে রাফ। এক্ষেত্রে স্মুথ কথাটার বাংলা অর্থ হচ্ছে যেটা মসৃণ, এবং অপশন বিতে বলা আছে রিফাইন্ড। যে রিফাইন্ড শব্দটা আমরা পরিচিত মহলে আলোচনা করে থাকি। রিফাইন্ড কথাটার অর্থ হচ্ছে পরিশ্রুত, পরিশীলিত, পরিমার্জিত কিংবা শোধিত। স্টিফ কথাটার অর্থ হচ্ছে যেটা অনমনীয়, দৃঢ় কিংবা কঠিন, সেটাকে স্টিফ বলা হয়। আর অপশন ডি রাফ, এই রাফ কথাটার অর্থ হচ্ছে রুক্ষ, কঠোর, অমার্জিত কিংবা অমসৃণ। এই সেন্সে রাফ কথাটা ইউজ করা হয়। সুতরাং কোর্স কথাটার অর্থ যদি কর্কশ হয়, অমসৃণ হয়, অমার্জিত হয়, রাফ কথাটা তার এক্স্যাক্ট কাছাকাছি একটা ওয়ার্ড হবে। অর্থাৎ 17 নম্বর প্রশ্নের উত্তর করব আমরা অপশন ডি রাফ, অর্থাৎ কোর্স এবং রাফ সিনোনিমাস। এরপর আমরা আলোচনা করব অপোজিট মিনিং। এখানে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে লিড। আমরা জানি লিড করা কথাটার অর্থ হচ্ছে পরিচালন করা বা চালনা করা, অর্থাৎ পথ প্রদর্শন, এটাকে বলা হয় লিড করা। অপশন দেওয়া আছে অপশন এ কন্ডাক্ট, অপশন বিতে দেওয়া আছে গাইড, অপশন সিতে দেওয়া আছে ফলো এবং অপশন ডিতে বলা আছে ডাইরেক্ট। এক্ষেত্রে জানা দরকার কন্ডাক্ট করা কথাটার অর্থ হচ্ছে কোনো একটা আচরণ বা ব্যবহার, অর্থাৎ বিহেভিয়ার বা ট্রিটমেন্ট, এই সেন্সে আমরা কন্ডাক্ট কথাটা ইউজ করে থাকি। অপশন বি গাইড, এটা খুব প্রচলিত একটা শব্দ। গাইড কথাটার অর্থ হচ্ছে দিক নির্দেশন বা পথ নির্দেশ কিংবা উপদেশ দেওয়া বা উপদেষ্টা। এক্ষেত্রে যদি সিনোনিম করতে বলতো তাহলে গাইডটা সিনোনিম হতো। অপশন সিতে বলা আছে ফলো। ফলো করার কথাটার অর্থ হচ্ছে অনুসরণ করা বা অনুগামী হওয়া, অর্থাৎ মেনে চলা। অপশন ডিতে বলা আছে ডাইরেক্ট। এই ডাইরেক্ট কথাটার অর্থ দুরকম হতে পারে। ডাইরেক্ট কথাটার অর্থ আমরা জানি সরাসরি হয়, এবং ডাইরেক্ট কথাটার অর্থ হয় নির্দেশ দেওয়া বা হুকুম দেওয়া। এক্ষেত্রে লিড করা কথাটার অর্থ যদি হয় পথ নির্দেশ বা পরিচালনা, তার এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অপশন সি ফলো। ফলো করা কথাটার অর্থ হচ্ছে অনুসরণ করা বা অনুগামী হওয়া, অর্থাৎ মেনে চলা। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানেও অপোজিট মিনিং করতে বলেছে এবং যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ইনসোলেন্ট। আমরা জানি ইনসোলেন্ট কথাটার অর্থ হচ্ছে ঔদ্ধত্য বা ঔদ্ধত্যপূর্ণ, যেটাকে বলা হয় দাম্ভিক। এক্ষেত্রে অপশানগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে সাবমিসিভ, অপশান বিতে বলা আছে অ্যারোগ্যান্ট, অপশান সিতে বলা আছে ওভারবিয়ারিং এবং অপশান ডিতে বলা আছে ডিসডেইনফুল। এই ডিসডেইনফুল কথাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার রিপিট হয়। এর অর্থ হচ্ছে ঘৃণাপূর্ণ বা তাচ্ছিল্যপূর্ণ, যেটাকে ইংরেজিতে বলা হয় সিনিক্যাল বা স্কর্নফুল অথবা কন্টেম্পচুয়াস। অপশান সিতে বলা আছে ওভারবিয়ারিং। ওভারবিয়ারিং কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা বিষয়কে উদ্ধতভাবে বা কর্তৃত্বপূর্ণভাবে ডিল করা, অর্থাৎ হটি বা অ্যারোগ্যান্ট, সেটা হচ্ছে ওভারবিয়ারিং। অপশান বিতে বলা আছে অ্যারোগ্যান্ট। এই অ্যারোগ্যান্ট কথাটার অর্থ কিন্তু উদ্ধত, অর্থাৎ এই ওভারবিয়ারিং আর অ্যারোগ্যান্ট এগুলো কিন্তু ইনসোলেন্ট শব্দটা সিনোনিম, কিন্তু আমরা এখানে অপোজিট মিনিং যেহেতু করছি তাহলে আমরা দেখব অপশান এতে কী আছে। অপশান এতে বলা আছে সাবমিসিভ। এই সাবমিসিভ শব্দটা এর আগে আমরা আলোচনা করেছিলাম। এর অর্থ হচ্ছে বিনত, অনুগত কিংবা যে বাধ্য, যেটাকে বলা হয় জেন্টল, পোলাইট, ফ্লেক্সিবল কিংবা মডেস্ট। তাই ইনসোলেন্ট শব্দটার অর্থ যদি উদ্ধত হয়, ঔদ্ধত্যপূর্ণ হয়, অ্যারোগ্যান্ট হয়, ইমমডেস্ট হয়, ইম্পালসিভ হয়, ওভারবিয়ারিং হয়, তাহলে তার এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অপশান এ সাবমিসিভ। সাবমিসিভ কথাটার অর্থ হচ্ছে ফ্লেক্সিবল বা অনুগত। এরপরের শব্দেও বলা আছে অপোজিট ওয়ার্ড করতে, অপোজিট মিনিং করতে, এবং যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পারমিট। আমরা জানি পারমিট কথাটার অর্থ হচ্ছে অনুমতি দেওয়া বা সম্মতি দেওয়া বা সম্মতি প্রকাশ করা, এবং অপশানগুলো দেওয়া আছে। অপশান এতে বলা আছে এন্ডোর্স, অপশান বিতে বলা আছে অ্যাপ্রুভ, অপশান সিতে বলা আছে সার্টিফাই, আর অপশান ডিতে বলা আছে ফরবিড। আমরা প্রত্যেকেই জানি এন্ডোর্স কথাটা মূলত ইউজ করা হয় সমর্থন বা অনুমোদন, অর্থাৎ যেটাকে সাপোর্ট বলা হয় বা জাস্টিফাই, এই সেন্সে ইউজ করা হয়। আর অপশান বিতে বলা আছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ শব্দটা এন্ডোর্স শব্দটার খুব কাছাকাছি, যার অর্থ সমর্থন করা কিংবা অনুমোদন করা। অপশান সিতে বলা আছে সার্টিফাই। সার্টিফাই কথাটার অর্থ হচ্ছে কনফার্ম করা, অর্থাৎ নিশ্চিত করা। এবং অপশান ডিতে বলা আছে ফরবিড। আমরা জানি ফরবিড করার কথাটার অর্থ হচ্ছে বাধা দেওয়া বা কোনো একটা কাজ করতে মানা করা, নিষেধ করা, সেটাকে ফরবিড বলা হয়। তাই পারমিট যদি অনুমতি দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, তার এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড হবে অপশান ডি ফরবিড। সুতরাং 20 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ডি। এরপরেও বলা আছে অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ আমরা এখানে আলোচনা করব। যে শব্দটা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে উইদার।
উইদার কথাটার অর্থ হচ্ছে বিবর্ণ, জীর্ণ, যেটা আস্তে আস্তে প্রাণশক্তি তার হারাচ্ছে, যেটা তার তাজা ভাব আস্তে আস্তে হারাচ্ছে, সেটাকে উইদার বলা হয়। মূলত ফুলের ক্ষেত্রে একটা ফুল প্রস্ফুটিত হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে তার তাজা ভাব আস্তে আস্তে হারিয়ে যায় এবং সেটা আস্তে আস্তে উইদার হয়ে যায়, সেই সেন্সে উইদার কথাটা ইউজ করা হয়। অপশান এতে বলা আছে সাইন। আমরা জানি সাইন করা কথাটার অর্থ হচ্ছে দীপ্তি বা উজ্জ্বল বা কিরণ দেওয়া। অপশান বিতে বলা আছে ব্লুম। ব্লুম কথাটার অর্থ হচ্ছে প্রস্ফুটিত হওয়া। অপশান সিতে বলা আছে এক্সেল। এই এক্সেল কথাটার অর্থ হচ্ছে ছাপিয়ে যাওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে যাওয়া। আর অপশান ডিতে বলা আছে উইল্ড। এই উইল্ড শব্দটা উইদার শব্দটা সিনোনিম। এক্ষেত্রে উইল্ড শব্দটার অর্থ হবে নিস্তেজ হয়ে যাওয়া, আস্তে আস্তে তার তাজা ভাবটা হারানো। যদি সিনোনিম করতে বলতো তাহলে অপশান ডি উত্তর হতো, যেহেতু এক্ষেত্রে অ্যান্টোনিম করতে বলছে তাই আমাদের উত্তর হবে অপশান বি, ব্লুম। ব্লুম কথাটার অর্থ হচ্ছে বিকশিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, এবং উইদার কথাটার অর্থ হচ্ছে আস্তে আস্তে প্রাণশক্তি হারানো, নিস্তেজ হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া। এর পরের সেগমেন্টে আমরা চলে যাব। এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অবলিক ফ্রেজ। এখানে ইডিয়াম বা ফ্রেজ যেটা দেওয়া আছে সেই ইডিয়াম বা ফ্রেজের কারেক্ট মিনিং আমরা এখানে চুজ করব। প্রশ্নে উল্লেখ করা আছে চেতন ইজ ভেরি আপসেট বিকজ দ্য নিউ ম্যানেজার অলওয়েজ প্রিক্স অন হিম। এখানে প্রিক্স অন হিম এটাতে দাগ দেওয়া আছে এবং তার পরিপ্রেক্ষিতে চারটা অপশন দেওয়া আছে। অপশন এতে বলা আছে অ্যাডভাইসেস, অপশন বিতে বলা আছে ওয়ান্টস সেভারলি, অপশন সিতে বলা আছে সিলেক্টস, আর অপশন ডিতে বলা আছে ট্রিটস ব্যাডলি। এক্ষেত্রে আমরা মানেটা আগে জানবো। চেতন ইজ ভেরি আপসেট, চেতন খুব আপসেট ছিল বা মনে মনে খুব বিমর্ষ, মর্মাহত বা বিধ্বস্ত ছিল। কারণ বিকজ দ্য নিউ ম্যানেজার অলওয়েজ প্রিক্স অন হিম, কারণ নতুন যে ম্যানেজার এসেছেন তিনি বারবার তার পিছনে লাগেন, বা যেটাকে প্রিক্স অন হিম কথাটার গোদা বাংলায় মিনিং হবে যে তিনি খোঁচা দেন তাকে। অপশান এতে বলা আছে অ্যাডভাইসেস। অ্যাডভাইসেস কথাটার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। অপশান বিতে বলা আছে ওয়ার্ন সেভারলি। ওয়ার্ন সেভারলি কথাটার অর্থ হচ্ছে বারবার ধরে তাকে সাবধান করা, গুরুতরভাবে তাকে সচেতন করা। অপশান সিতে বলা আছে সিলেক্টস, অর্থাৎ নির্বাচন করা। এবং অপশান ডিতে বলা আছে ট্রিটস ব্যাডলি। ট্রিটস ব্যাডলি কথাটার অর্থ হচ্ছে খারাপ ব্যবহার করা, অর্থাৎ খারাপ আচরণ করা। এক্ষেত্রে প্রিক্স অন হিম কথাটার খুব কাছাকাছি যে মিনিংটা হবে সেটা হচ্ছে অপশান ডি, ট্রিটস ব্যাডলি। তাই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি। এর পরের প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম বা ফ্রেজ। ইডিয়াম অবলিক ফ্রেজ এখানেও করতে বলেছে। প্রশ্নে উল্লেখ করা আছে ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স ইউ উইল অ্যাপ্রিসিয়েট হোয়াট হি রাইটস। অর্থাৎ সে কি লিখেছে সেটা তুমি সমর্থন করবে যদি তুমি অত্যন্ত গভীরভাবে সেটা পড়ো। এক্ষেত্রে রিড বিটুইন দ্য লাইন্স কথাটার অর্থ হচ্ছে রিড দ্য হিডেন মিনিং বা রিড দ্য ইন্টারনাল মিনিং। এক্ষেত্রে যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে ক্যান রিড লিভিং লাইন্স ইন বিটুইন, অর্থাৎ মাঝের যে লাইনগুলো আছে সেগুলো ছেড়ে ছেড়ে পড়া। অপশান বিতে বলা আছে ক্যান রিড আ লট কুইকার, অতিরিক্ত দ্রুত বা দ্রুত পাঠ করা। অপশান সিতে বলা আছে নো হোয়াট দ্য রাইটার থিংস, অর্থাৎ লেখক কি ভেবে লিখেছেন সেটা বুঝতে পারা। আর অপশান ডিতে বলা আছে ক্যান রিড অ্যান্ড রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষাতে লিখতে বা পড়তে পারা। এক্ষেত্রে রিড বিটুইন দ্য লাইন্স কথাটার মানে যদি হয় রিড দ্য হিডেন মিনিং বা রিড দ্য ইন্টারনাল মিনিং, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি, নো হোয়াট রাইটার থিংস, অর্থাৎ রাইটার কি ভেবে লিখেছেন বা এটার অন্তর্নিহিত অর্থটা কী সেটাকে বুঝতে পারা। রিড বিটুইন দ্য লাইন্স কথাটার অর্থ হচ্ছে যেটা লেখা হয় কোনো একটা বইয়ে বা কোনো একটা ডকুমেন্টে, সেটাতে যেটা উল্লেখ করা থাকে সেটাকে বুঝতে পারা, এবং সেটার পিছনে যেটা উদ্দেশ্য থাকে বা সেটার অন্তর্নিহিত যে মানেটা থাকে সেটাকেও বুঝতে পারা। এর পরের প্রশ্নে বলা আছে ইডিয়াম বা ফ্রেজ। এখানে প্রশ্নে উল্লেখ করা আছে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভড, যেইমাত্র পুলিশ পৌঁছালো, দ্য ব্যাঙ্ক রোভার শোড হোয়াইট ফ্ল্যাগ। যারা ব্যাঙ্ক রোভার ছিল, যারা ব্যাঙ্ক ডাকাতি করতে এসেছিল, তারা সাদা পতাকা তুলে ধরলো। এখানে অপশানে দেওয়া আছে অপশান এতে বলা আছে কামলি লেফট দ্য সিন, অর্থাৎ নীরবে আস্তে আস্তে স্থানটাকে পরিত্যাগ করলো। অপশান বিতে বলা আছে সারেন্ডার, অর্থাৎ আত্মসমর্পণ করলো। অপশান সিতে বলা আছে র্যান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর অপশান ডিতে বলা আছে ওয়ার ইনসেন্সড। ইনসেন্সড কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত ক্রুদ্ধ বা অত্যন্ত রেগে গিয়েছিল। এক্ষেত্রে শোড হোয়াইট ফ্ল্যাগ কথাটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান বি, সারেন্ডার্ড। এর পরের প্রশ্নেও বলা আছে ইডিয়াম বা ফ্রেজ, এবং প্রশ্নে উল্লেখ করা আছে আই অ্যাম ওয়েটিং ফর দ্য ওল্ড ম্যান টু কিক দ্য বাকেট সো দ্যাট আই ক্যান গেট হিজ মানি। আমি অপেক্ষা করছি ওই বৃদ্ধ মানুষটি কখন পটল তুলবে এবং তার সম্পত্তিগুলো আমি পাবো। এক্ষেত্রে যে অপশানটা দেওয়া আছে অপশানগুলো সেগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে টু কনক্লুড, অর্থাৎ পরিসমাপ্তি ঘটা বা সমাপ্ত করা। টু কিল, অর্থাৎ হত্যা করা। অপশান সি টু ডাই, অর্থাৎ মারা যাওয়া। আর অপশান ডি টু অ্যাবজলভ। অ্যাবজলভ কথাটার অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া বা নিমগ্ন হওয়া।
এক্ষেত্রে আমরা বাংলাতে যেমন বলি যে পটল তোলা, সেক্ষেত্রে ইংরেজিতেও একটা টার্ম আছে যেটা ডেরোগেটরি সেন্সে ইউজ করা হয়, টু কিক দ্য বাকেট। এই মানেটাও কিন্তু অনেকটা কাছাকাছি, যার অর্থ হচ্ছে টু ডাই, অর্থাৎ মারা যাওয়া। আমি অপেক্ষা করছি কখন বৃদ্ধ মানুষটি মারা যাবেন এবং আমি তার সম্পত্তিটা পাবো। এক্ষেত্রে উত্তর হবে অপশন সি। এর পরের প্রশ্নেও বলা আছে ইডিয়াম অবলিক ফ্রেজ। প্রশ্নে উল্লেখ করা আছে হি কুড নট কমপ্লিট হিজ স্পিচ বিকজ আ স্ট্রেঞ্জার কাটস হিজ শর্ট সাডেনলি। অর্থাৎ সে তার বাক্যটা বা কথাটা সম্পূর্ণ করতে ব্যর্থ হলো কারণ একজন অপরিচিত ব্যক্তি তাকে বাধা দিয়েছিল। অপশন দেওয়া আছে অপশন এ টু লাভ ওয়ান, কোনো একজনকে ভালোবাসা, টু ইনসাল্ট ওয়ান, কোনো একজনকে অপমান করা, অপশন সি টু ক্রিটিসাইজ ওয়ান, কোনো একজনকে সমালোচনা করা, আর অপশন ডিতে বলা আছে টু ইন্টারাপ্ট ওয়ান, অর্থাৎ কোনো একজনকে থামানো বা বাধা দেওয়া। এক্ষেত্রে কাট হিজ শর্ট কথাটার অর্থ হচ্ছে ইন্টারাপ্ট করা বা বাধা দেওয়া, তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ। প্রশ্নে বলা আছে আ হেটার অফ উইমেন, অর্থাৎ নারী বিদ্বেষী এক কথায় কি বলা হয়। অপশন এতে বলা আছে মিসঅ্যান্ড্রিস্ট, অপশন বিতে বলা আছে মিসোজিনিস্ট, অপশন সিতে বলা আছে মিসানথ্রপিস্ট, আর অপশন ডিতে বলা আছে ফেমিনিস্ট। এই ফেমিনিস্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে নারীবাদী, যেটাকে বলা হয় ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উইমেন ইজ কল্ড ফেমিনিস্ট, যেটাকে বলা হয় ফিলোজিনিস্ট। অপশন সিতে বলা আছে মিসানথ্রপিস্ট, যেটা হচ্ছে মানুষ বিদ্বেষী। ওয়ান হু হেটস হিউম্যান বিং ইজ কল্ড মিসানথ্রপিস্ট। এর উল্টো দিকে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ওয়ান হু লাভস হিউম্যান বিং ইজ কল্ড ফিলান্থ্রপিস্ট। অপশন বিতে বলা আছে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু হেটস উইমেন। এর উল্টো দিকে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ফিলোজিনিস্ট, যেটা হচ্ছে ওয়ান হু লাভস উইমেন, সেটাকে বলা হচ্ছে ফিলোজিনিস্ট। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, মিসোজিনিস্ট। আ হেটার অফ উইমেন অর্থাৎ নারী বিদ্বেষী, সেটাকে অপশন বিতে বলা হয় মিসোজিনিস্ট। অপশন এতে বলা আছে মিসানড্রিস্ট। এই মিসানড্রিস্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু হেটস মেন, অর্থাৎ পুরুষ বিদ্বেষী। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রশ্নে উল্লেখ করা আছে আ স্টাডি অফ সাউন্ড ইজ নোন অ্যাজ। এখানে সাউন্ড শব্দের অর্থ হচ্ছে স্পিচ সাউন্ড। অপশন এতে বলা আছে সিমেন্টিক্স, অপশন বিতে বলা আছে স্টাইলিস্টিক্স, অপশন সিতে বলা আছে লিঙ্গুইস্টিক্স, আর অপশন ডিতে বলা আছে ফনেটিক্স। অপশন এ সিমেন্টিক্স কথাটার বাংলা অর্থ হচ্ছে শব্দার্থবিদ্যা। একটা শব্দ তার মিনিং কীরকম হতে পারে বা কিভাবে এসছে এই সংক্রান্ত যে স্টাডি, সেটাকে বলা হয় সিমেন্টিক্স। অপশন বিতে বলা আছে স্টাইলিস্টিক্স। স্টাইলিস্টিক্স কথাটার বাংলা অর্থ হচ্ছে রচনা শৈলী সংক্রান্ত যে বিদ্যা বা পড়াশোনা, সেটাকে বলা হয় স্টাইলিস্টিক্স। অপশন সিতে বলা আছে লিঙ্গুইস্টিক্স। এই লিঙ্গুইস্টিক্স কথাটার অর্থ হচ্ছে ভাষাবিদ্যা বা ভাষাতত্ত্ববিদ্যা। আর অপশন ডিতে বলা আছে ফনেটিক্স। ফনেটিক্স কথাটার অর্থ হচ্ছে শব্দবিদ্যা বা উচ্চারণ সংক্রান্ত যে পড়াশোনা, আমরা যেভাবে উচ্চারণ করি এবং কোথা থেকে উচ্চারণগুলো প্রডিউস হয়, কিভাবে প্রডিউস হয়, সেটা সংক্রান্ত যে পড়াশোনা, সেটাকে বলা হয় ফনেটিক্স। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ফনেটিক্স। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এর আগে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করেছি। একটা সেন্টেন্সের একটা পার্টিকুলার জায়গা মার্ক করা থাকে, আইডেন্টিফাই করা থাকে এবং সেই জায়গাটাকে কারেক্ট করতে হয়। যদি মনে হয় সেন্টেন্সটাতে ওই জায়গাটা ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয় নো ইমপ্রুভমেন্ট। অথবা যদি মনে হয় অপশন এ বি সি কোনো একটা উত্তর নিয়ে আমাদের ওই জায়গাটাকে কারেক্ট করা সম্ভব, তাহলে আমরা ওই জায়গাগুলো এ বি সি দিয়ে ফিল আপ করবো বা নির্বাচন করব। এক্ষেত্রে যে প্রশ্নটা উল্লেখ করা আছে সেটা পেসিভে উল্লেখ করা আছে আ কাইট ইজ বিং ফ্লিউ বাই হিম। আ কাইট ইজ বিং ফ্লিউ বাই হিম। অপশন দেওয়া আছে ফ্লাই, অপশন বি দেওয়া আছে ফ্লোন, অপশন সি দেওয়া আছে ফ্লাইং, আর অপশন ডিতে দেওয়া আছে নো ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটা পেসিভে আছে, আ কাইট ইজ বিং, তারপর যে ফ্লিউ কথাটা উল্লেখ করা আছে সেটা ভার্বের থার্ড ফর্মটা হতো, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকার কথা, যেটা কিন্তু পাস্ট টেন্সে আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, ফ্লোন। তাই 29 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন বি। আমরা লাস্ট কোশ্চেন আলোচনা করব। এখানে প্রশ্নে বলা আছে টুডে ব্রেড অ্যান্ড বাটার আর মাই মেন ওয়ারি। আজকের দিনে ব্রেড এবং বাটার আমার একমাত্র চিন্তার কারণ, একমাত্র উদ্বিগ্নতার কারণ। এখানে অপশন দেওয়া আছে অপশন এ ওয়ার, অপশন বি ওয়াজ, অপশন সি ইজ, আর অপশন ডি বলা আছে নো ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি যে যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্ট করা থাকে এবং এই দুটো সাবজেক্ট একটা বিষয়, একটা আইডেন্টিটি, একটা ইউনিটি, একটা নির্দিষ্ট পার্টিকুলার সেন্সে ইউজ করা হয়, সেক্ষেত্রে ওই আইডিয়াটাকে, ওই বডিটাকে, আইডেন্টিটিটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। এবং যেহেতু আইডিয়াটা সিঙ্গুলার, ব্রেড অ্যান্ড বাটার একটা খাবারকে, একটা বিষয়কে নির্দেশ করছে, তাই এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব না, তার পরিবর্তে আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব ইজ। সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, ইজ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরও একটা এরকম সেশন নিয়ে, আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হব।
থ্যাংক ইউ।